ফিলিস্তিনের উত্তর গাজায় বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ২৪ ঘন্টায় নিহত কমপক্ষে শতাধিক মানুষ। এদিকে ইসরায়েলের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি কার্যকর করতে লেবানন সেনাবাহিনীর সাথে হিজবুল্লাহ কাজ করবে বলে জানিয়েছেন দলটির অন্যতম নেতা নাইম কাসিম। অন্যদিকে নতুন সংঘাতে সিরিয়া আলেপ্পোর অর্ধেকের বেশি এলাকা বিদ্রোহীদের দখলে। এই প্রথম রাশিয়ার সাথে যুদ্ধবিরতি নিয়ে কথা বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আবারও খারাপ পর্যায়ে দিল্লির বাতাসের মান। এদিকে শ্রীলঙ্কা ও মালয়েশিয়া বন্যায় প্রাণহানি বাড়ছে, জানাবো সেই খবরও। বিশ্বের নানা প্রান্তের এমন সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি শারমিন শ্রাবণী। চতুর্থ দিনে গড়ালো লেবাননের যুদ্ধবিরতি, তবে এরই মধ্যে চুক্তি ভঙ্গের অভিযোগ করেছে দুপক্ষই। আর এই চুক্তিকে ইসরায়েল বিরোধী যুদ্ধে নিজেদের বিজয় বলে দাবি করেছেন হিজবুল্লাহ প্রধান। যুদ্ধবিরতির মধ্যেও দক্ষিণ লেবাননের ৬০টি গ্রামে বাস্তুচ্যুত বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে। তাদেরকে বাড়িঘরে ফিরে যেতে নিষেধ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ একটি মানচিত্র প্রকাশ করেছে। সেখানে বেশ কয়েক মাইল গভীরে বিস্তীর্ণ একটি এলাকা চিহ্নিত করা হয়েছে। আইডিএফ বলেছে ওই এলাকার বাসিন্দারা যেন ফিরে না যায়, কেউ সেখানে গেলে বিপদে পড়বে। এদিকে যুদ্ধবিরতির পর প্রথম ভাষণে হিজবুল্লাহ প্রধান বলেছেন, রণক্ষেত্রে তীব্র প্রতিরোধ করে মাথা উঁচু করে সাধারণ মানুষের কথা ভেবে এই চুক্তিতে রাজি হয়েছেন তারা। লেবাননে এখন পর্যন্ত প্রায় ৪,০০০ মানুষের মৃত্যু হয়েছে। আল্লাহর রহমতে চুক্তিটা সফল করার জন্য সেনাবাহিনী এবং হিজবুল্লাহর মধ্যে সমন্বয় করা হচ্ছে। আমরা এক্ষেত্রে সেনাবাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করব, কেউই চুক্তি ভঙ্গ করবে না। সেনাবাহিনীর বিষয়ে আমাদের মনোভাব হলো, ওরা আমাদেরই সন্তান, আমাদের দেশের জন্যই ওরা লড়াই করছে। তাদের নেতৃত্বেই আমরা এই চুক্তি এগিয়ে নিয়ে যাব। সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর অর্ধেক এলাকা দখল করে নিয়েছে বিদ্রোহীরা। শনিবার দিনের শুরুতে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পরিচালক রামি আব্দুল রহমান এ কথা জানান। তিনি বলেন, আলেপ্পো শহরের অর্ধেকই এখন হায়াত তাহরির আল শাম ও এর মিত্র গোষ্ঠীগুলির নিয়ন্ত্রণে। তিনি আরও বলেন, কোনো ধরনের লড়াই এবং একটি গুলিও ছোড়া হয়নি, সরকারি বাহিনী পিছু হটেছে। রয়টার্স জানিয়েছে, আলেপ্পো বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে এবং শনিবার সব ফ্লাইট বাতিল করা হয়েছে। বিদ্রোহীরা শহরের কেন্দ্রস্থলে পৌঁছে গেছে। এদিকে আলেপ্পোতে আসা যাওয়ার সব প্রধান সড়ক বন্ধ করে দিয়েছে সিরিয়ার সেনাবাহিনী। আলেপ্পোর আশপাশের এলাকাগুলো থেকে নিরাপদে সেনা প্রত্যাহারের কথাও বলা হয়েছে। বিদ্রোহীরা এসব এলাকা দ্রুত দখলে নিচ্ছে। জৈশ আল ইজ্জা বিদ্রোহী ব্রিগেডের কমান্ডার মুস্তফা আব্দুল জাবের বলেন, সীমান্তবর্তী আলেপ্পো প্রদেশে ইরান সমর্থিত জনবলের স্বল্পতা থাকায় তারা দ্রুত এগিয়ে যেতে পেরেছেন। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় চলমান সংঘাতে নতুন করে আরও ৩ জন নিহত হয়েছেন। এ নিয়ে গেল ৮ দিনে সংঘর্ষের ঘটনায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ১১০ জনে দাঁড়িয়েছে। কুররাম প্রশাসন বলছে, টানা ৮ম দিনের মতো পেশোয়ার পারাচিনগর সড়ক বন্ধ রাখা হয়েছে। এতে দৈনন্দিন জীবন এবং বাণিজ্যিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। কুররামের স্থানীয় কর্তৃপক্ষ বলছে, সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় আফগানিস্তান সংলগ্ন খারলাচি সীমান্তেও বাণিজ্য বন্ধ রয়েছে। এদিকে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে ইন্টারনেট ও মোবাইল ফোন পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এতে স্থানীয় বাসিন্দারা দুর্ভোগের মুখে পড়েছেন। যোগাযোগ ব্যবস্থা জরুরি সেবা সীমিত হয়ে পড়েছে। এ সপ্তাহের শুরুর দিকে অঞ্চলটির লড়াইরত পক্ষগুলির মধ্যে 10 দিনের অস্ত্রবিরতি হয়, তবে অবিরাম সহিংসতা চলতে থাকায় এই অস্ত্রবিরতি অকার্যকর হয়ে পড়েছে। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফকে নিষিদ্ধ করার জন্য পাঞ্জাবের বিধানসভা সচিবালয়ে একটি প্রস্তাব পেশ করা হচ্ছে। পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের নেতা ও প্রাদেশিক বিধানসভার সদস্য রানা মোহাম্মদ ফাইয়াজ এ প্রস্তাব পেশ করেছেন। পাঞ্জাবের বিধানসভা সচিবালয়ে পেশ করা প্রস্তাবে পিটিআইকে ঐক্য নষ্টকারী গোষ্ঠী উল্লেখ করে দলটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে বলা হয়েছে। প্রস্তাবটিতে আরও বলা হয়েছে, পিটিআই পাকিস্তানের স্থিতিশীলতা নষ্ট করছে, দলটি নৈরাজ্যমূলক কর্মকাণ্ড উস্কে দিচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার বেলুচিস্তানের বিধানসভায় পেশ করা প্রস্তাবে পিটিআইয়ের বিরুদ্ধে বিচার বিভাগ, গণমাধ্যম ও অর্থনীতি সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত করার অভিযোগ আনা হয়েছে। প্রস্তাবে পিটিআই নিষিদ্ধ করার জন্য কেন্দ্রীয় সংস্থাগুলিকে তদন্ত করারও আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি দলটির অভিযুক্ত নেতাদের বিচারের মুখোমুখি করারও প্রস্তাব দেওয়া হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে নিজের আগের অবস্থান পরিবর্তন করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই প্রথমবার তিনি রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির পক্ষে কথা বলেছেন। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেছেন। তিনি বলেন,
যদি ইউক্রেন নেটোর সদস্যপদ পায় সেক্ষেত্রে রাশিয়ার দখলকৃত এলাকাগুলিতে হামলা বন্ধ করবে ইউক্রেনীয় বাহিনী। তবে সেসব অঞ্চলকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেওয়া সম্ভব নয় কিয়েভের পক্ষে। গত 3 বছরের যুদ্ধে দনেস্ক, লুহান্স, জাপোরিজিয়া এবং খেরসন ইউক্রেনের এই 4 প্রদেশের দখল নিয়েছে রুশ বাহিনী। জেলেনস্কি বলেন, রাশিয়া যদি এই 4 অঞ্চল ও ক্রিমিয়া ইউক্রেনকে ফিরিয়ে দেয় এবং নিজেদের সেনা প্রত্যাহার করে নেয় তাহলে তিনি যুদ্ধবিরতির সংলাপ শুরু করতে রাজি আছেন। আমরা যুক্তরাষ্ট্র ও আমাদের অন্যান্য মিত্রদের সাথে নিয়ে শান্তির পক্ষে আগ্রহী। এখন সময় এসেছে নিজেদের অবস্থান দৃঢ়ভাবে তুলে ধরার। রাশিয়ার যে কোনো ধরনের ব্ল্যাকমেইলের জবাব আমরা দায়িত্বের সাথেই দিতে চাই। আমরা অবশ্য যুদ্ধ বন্ধে আলোচনা দেখতে চাই, তবে সেটি অবশ্যই আমাদের মিত্র যুক্তরাষ্ট্র ও ইউরোপের সব দেশের সাথে মিলে। চলতি বছর ভারতের বিভিন্ন এয়ারলাইন্স ও বিমানবন্দর কর্তৃপক্ষ 999টি বোমা হামলার হুমকি পেয়েছে। গেল 1 জানুয়ারি থেকে 14 নভেম্বর পর্যন্ত এসব হুমকি এসেছে। ভারতের বেসামরিক বিমান চলাচল বিষয়ক উপমন্ত্রী মুরলীধর মহল দেশটির পার্লামেন্টে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, 2023 সালে এয়ারলাইন্স ও বিমানবন্দর কর্তৃপক্ষ যেসব বোমা হামলার হুমকি পেয়েছিল তার তুলনায় চলতি বছর হুমকির পরিমাণ 10 গুণ বেশি। শুধু অক্টোবরের শেষ 2 সপ্তাহে 500-র বেশি হামলার হুমকি এসেছে বলে জানান তিনি। মহল আরও বলেন, এসব হুমকির সাথে সংশ্লিষ্টতার অভিযোগে 12 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ 256টি অভিযোগ দায়ের করেছে। তবে সাম্প্রতিক সময়ে ভুয়া হুমকির সংখ্যা নজিরবিহীনভাবে বেড়েছে বলেও জানিয়েছেন তিনি। এখন অতি খারাপ পর্যায়ে আছে দিল্লির বাতাসের মান। মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে আছে সেখানকার বাসিন্দারা। শুক্রবার দিল্লির বাতাসের গুণগত মান ছিল 396, ফলে শ্বাসযন্ত্রের নানা রকম সমস্যায় ভুগছেন দিল্লির মানুষ। 2 ডিসেম্বরের মধ্যে বায়ু দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছে দেশটির হাইকোর্ট। এরই মধ্যে নির্মাণ কাজ নিষিদ্ধ এবং যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে দিল্লি প্রশাসন। দিল্লিতে ঠান্ডা পড়তে শুরু করেছে। এতে বাতাসের মান আরও দ্রুত খারাপ হচ্ছে, কারণ ঠান্ডা আবহাওয়ায় ধূলিকণা আটকে থাকে। তাতে কুয়াশার সাথে ধূলিকণা মিশে ধোঁয়াশা সৃষ্টি হয় বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। শ্রীলঙ্কার আবহাওয়া পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ভারতের দিকে সরে যাবার পর আবহাওয়ার উন্নতি হয় দেশটিতে। আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টি এবং ঝড় হয়েছে শ্রীলঙ্কায়। আর এতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত 12 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরও 20 জন। এখনও নিখোঁজ আছে 1 জন। এসব তথ্য জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র। বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 4.5 লাখ মানুষ। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে কমপক্ষে 40,000 বাসিন্দাকে। উদ্ধার কাজে মোতায়েন করা হয়েছে পুলিশ ও সেনাবাহিনী। এই ছিল আজকের আয়োজনে। কাল একই সময় আবারও হাজির হবে বিশ্বজুড়ে। সাবস্ক্রাইব করুন।